তো ইনগ্রিডিয়েন্ট কিন্তু নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। জি, আজকে আমি স্যালাইনগুলোর সঠিক নিয়ম এবং আমরা যদি সঠিক নিয়মে স্যালাইন না গুলিয়ে খাই তাহলে পরে কী কী জটিলতা তৈরি হতে পারে সেই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তো এই যে স্যালাইন, এই স্যালাইন আমাদের বিভিন্ন সময় খাওয়ার প্রয়োজন হতে পারে। যেমন ডায়রিয়া হলে আমাদের স্যালাইন খাওয়ার প্রয়োজন হতে পারে, বমি হলে আমাদের স্যালাইন খাওয়ার প্রয়োজন হতে পারে, অতিরিক্তভাবে ঘামলে আমাদের স্যালাইন খাওয়ার প্রয়োজন হতে পারে। মোট কথা আমাদের শরীরে যদি পানির ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আমাদের স্যালাইনের পানি দিয়ে সেই ঘাটতিটা পূরণ করতে হয়। তো আমরা অনেকেই স্যালাইনগুলোর সঠিক নিয়মটা জানি না। হ্যাঁ, তো আজকে একটা রুগীর ঘটনা বলি যে রুগী আপনার ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। তো সে বাসায় স্যালাইনগুলাই খেয়েছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি স্যালাইনটা কিভাবে গুলিয়েছেন, কতটুকু পানি দিয়েছেন? তো সে আমাকে জানালো যে বাসায় যে পানি খাওয়ার যে গ্লাসগুলো আছে, হ্যাঁ, বাসায় যে আপনার পানি খাওয়ার যে গ্লাসগুলো আছে, তো সেই গ্লাসে সে 1 গ্লাস পানি দিছে। তো আমরা যে বাসায় যে গ্লাসে পানি খাই সেই গ্লাসে আপনার পানির ক্যাপাসিটি কতটুকু থাকতে পারে? 250 ml। তো 250 ml পানির সাথে সে একটা স্যালাইনের পুরোটা 250 ml পানির সাথে একটা স্যালাইনের পুরোটা সে গুলিয়ে খেয়েছে। তো এটা সে কতটুকু ঠিক করলো? তো এখন একটা বিষয় বলি যে আমাদের শরীরে যে পানির যে বিভিন্ন ইলেকট্রোলাইট দিয়ে তৈরি যে পানির কনসেন্ট্রেশনটা, হ্যাঁ, আমরা যখন একটা স্যালাইনকে সঠিক নিয়মে যখন গুলবো, অর্থাৎ আমরা একটা স্যালাইনকে যখন 500 ml পানির সাথে একটা স্যালাইনের পুরোটাকে গুলালে যে কনসেন্ট্রেশনটা তৈরি হয় বিভিন্ন ইলেকট্রোলাইট দিয়ে, সে পানির কনসেন্ট্রেশন এবং আমাদের শরীরের যে পানি আছে সেই পানির কনসেন্ট্রেশন সেম থাকে, একই থাকে, অর্থাৎ দুই পানির মধ্যে আপনার সমতা থাকে। কিন্তু আমরা যখন পানিটা কম বেশি করব, আমরা যখন স্যালাইনের পানিটা যখন কম বেশি করব, তখন এই সমতার মধ্যে ব্যতিক্রম তৈরি হবে। ঠিক আছে, এই সমতার মধ্যে তখন আপনার হচ্ছে যে মানে এই সমতার আপনার হচ্ছে ভিন্নতা তৈরি হবে। তো ভিন্নতা তৈরি হলে কি হবে? ভিন্নতা তৈরি হলে আমাদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা থেকে শুরু করে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো স্যালাইন আমাদের যেমন জীবন রক্ষা করতে পারে, অপরদিকে স্যালাইন কিন্তু আমাদের প্রাণ কেড়েও নিতে পারে। তো কিভাবে প্রাণ কেড়ে নিতে পারে জেনে নিই। তো এই যে এই স্যালাইন যখন আমরা কম পানি দিয়ে গুলবো তখন কি হবে? এই স্যালাইনে আপনার সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকবে, অন্যান্য ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনগুলো বেশি থাকবে। ফলশ্রুতিতে এই যে বেশি ঘনত্বের সোডিয়ামযুক্ত স্যালাইনটা যখন আমরা সেবন করব তখন কি হবে? আমাদের ব্লাডে অর্থাৎ আমাদের রক্তে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। অন্যদিকে আমাদের যে সেলগুলো আছে, হ্যাঁ, আমাদের ইন্ট্রাসেলুলার স্পেস এবং এক্সট্রাসেলুলার স্পেস, এই দুই স্পেস আমাদের কি থাকে? ফ্লুইড থাকে। এবং এই যে ফ্লুইডগুলো থাকে সেই ফ্লুইডের মধ্যে দুই ফ্লুইডের মধ্যে আপনার ব্যালেন্স থাকে। কিন্তু আমরা যখন বেশি সোডিয়ামযুক্ত যখন পানিটা গ্রহণ করব তখন কি হবে? আমাদের এক্সট্রাসেলুলার স্পেসে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেলে কি হবে? সোডিয়ামের একটি ধর্ম হচ্ছে যে কম ঘনত্বের লবণ পানিকে সে নিজের দিকে টানা, হ্যাঁ, কম ঘনত্বের পানিকে সে নিজের দিকে টানা। তো আমাদের শরীরের মধ্যে সে সেটাই করবে। তো যখন এক্সট্রাসেলুলার স্পেসে যখন আমাদের সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকবে তখন সে সোডিয়াম কি করবে? সোডিয়াম ইন্ট্রাসেলুলার স্পেস থেকে যে ফ্লুইডগুলো আছে সেগুলোকে সে টেনে নিজের দিকে করে দিবে। ফলশ্রুতিতে কি হবে? ফলশ্রুতিতে আমাদের যে ইন্ট্রাসেলগুলো আছে সেগুলো হচ্ছে সিঙ্কেজ হয়ে যাবে, অর্থাৎ সেগুলো চুপসে যাবে এবং আমাদের এক্সট্রাসেলুলার স্পেসে ফ্লুইডের পরিমাণ বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ফ্লুইডের পরিমাণ বেশি হলে কি হবে? আমাদের ইডিমা ডেভেলপ করবে, যেটাকে আমরা শরীর ফুলে যাওয়া বলি। এবং এই ইডিমা যদি আমাদের ব্রেনে ডেভেলপ করে সেটাকে আমরা সেরেব্রাল ইডিমা বলে থাকি। তো ইডিমা আমাদের ব্রেনে ডেভেলপ করলে কি হতে পারে? আমাদের মৃত্যু হতে পারে। এবং আমাদের ব্লাডে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকায় আমাদের কি হবে? ওয়াটার রিটেনশন হবে, ফলে আমাদের ব্লাড ভলিউম বেড়ে যাবে। আমাদের ব্লাড ভলিউম বেড়ে গেলে কি হবে? আমাদের প্রেশার বেড়ে যাবে। আমাদের প্রেশার বেড়ে গেলে কি হবে? আমাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। ইভেন আমাদের কিডনি ইনজুরি হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, বিভিন্ন রকমের জীবনঘাতী সমস্যা তৈরি হতে পারে। সুতরাং স্যালাইনের পানি কোনোভাবেই কম বেশি করা যাবে না। অনেকে বলে যে স্যালাইনের পানির পরিমাণ ঠিক রাখলে স্যালাইনের স্বাদ পায় না। তো এটা স্বাদ পাওয়ার কোনো জিনিস নয়, এটি হচ্ছে একটি ওষুধ এবং এই ওষুধের যথাযথ ইন্ডিকেশন থাকতে হবে, এই ওষুধ সেবনের যথাযথ ইন্ডিকেশন থাকতে হবে এবং এই ওষুধ গুলানোর যে প্রসিডিওর সেটা যথাযথভাবে ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো স্যালাইনের পানি যেন কোনোভাবে কম বেশি না হয় সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা 500 ml এর একটা বোতল চয়েস করব। 500 ml একটা বোতল চয়েস করে সে বোতলে আমরা বোতল ভর্তি পানি নিব এবং বোতল ভর্তি পানি নিয়ে এই যে 1 প্যাকেট
স্যালাইন আছে, এই 1 প্যাকেট স্যালাইনটা পুরোটা ভালো করে মিশিয়ে তারপর আমরা স্যালাইনটা সেবন করব। এবং স্যালাইনের পানিটা আমরা অনেকেই স্যালাইনের পানির বিষয়েও অবগত নয়। তো স্যালাইনের পানিটা এটা আপনার অবশ্যই নর্মাল পানি হতে হবে। এটা ফ্রিজে ঠান্ডা পানিও হওয়া যাবে না, আবার গরম পানিও হওয়া যাবে না, ঠিক আছে? স্যালাইনের পানিটা অবশ্যই নর্মাল পানি হতে হবে। এবং একটা স্যালাইন গুলিয়ে আমরা এটা সর্বোচ্চ কতক্ষণ রেখে খেতে পারি? একটা স্যালাইন গুলিয়ে এটা আমরা সর্বোচ্চ নর্মালি 12 ঘন্টা পর্যন্ত রেখে খেতে পারি। 12 ঘন্টা পার হয়ে গেলে স্যালাইন পানিটা আমাদের ফেলে দিতে হবে। তো স্যালাইন আমাদের জীবন রক্ষা যেমন করে, অপরদিকে স্যালাইন কিন্তু আমাদের মৃত্যুর কারণ হতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকে ছিল স্যালাইন নিয়ে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই সেটি শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।